আচ্ছা, কোনো জিনিস অর্ডার করার কয়েক মিনিটের মধ্যেই সেটা হাতে পাওয়ার ব্যাপারটা কেমন লাগে ভাবা যায়? এই যে একটা জাদুর মতো ব্যাপার, এর পেছনে কিন্তু একটা আস্ত রিটেল বিপ্লব কাজ করছে। চলুন আজ আমরা এই বিপ্লবের পেছনের গল্পটাই জানব। একবার ভেবে দেখুন তো, লক্ষ লক্ষ মানুষের একটা শহরে মাত্র 10 মিনিটে আপনার ঘরের বাজার দরজায় পৌঁছে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? মানে এই অসম্ভবকে সম্ভব করার পেছনে কি এমন কৌশল কাজ করছে? চলুন আজ এই রহস্যটারই সমাধান করা যাক। আর এই অবিশ্বাস্য গতির পেছনের গোপন অস্ত্রটার নাম হল ডার্ক স্টোর। এটা কিন্তু আপনার আমার চেনা কোনো সাধারণ দোকান না, বরং এটা একটা ছোট্ট গুদাম যা শুধু অনলাইন অর্ডার ডেলিভারি দেওয়ার জন্যই তৈরি, আর কাজ করে মাত্র 2 থেকে 5 কিলোমিটার এলাকার মধ্যে। কুইক কমার্সের বাজারটা ঠিক কতটা বড় ভাবা যায়? ২০২৫ সালের মধ্যে ভারতে এই বাজারের আকার হতে চলেছে প্রায় $7.7 বিলিয়ন। মানে সুযোগটা যে কত বড় সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিশাল সম্ভাবনার দরজা। আচ্ছা, তাহলে চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় ঢুকে পড়ি। প্রথমে দেখব এই 10 মিনিটের ডেলিভারি ব্যাপারটা কিভাবে কাজ করে। তারপর জানব একটা ডার্ক স্টোর খোলার চ্যালেঞ্জগুলো কি, সঠিক পার্টনার কিভাবে বাঁচতে হয়, আর সব শেষে অবশ্যই লাভের পথ আর সফল হওয়ার কৌশল নিয়ে কথা বলবো। ডার্ক স্টোর খোলাটা কিন্তু মোটেই সহজ কাজ নয়। এটাকে একটা দৌড়ের মতো ভাবতে পারেন, যেখানে অনেকগুলো বাধা টপকাতে হয়। চলুন দেখে নেওয়া যাক এই প্রধান চ্যালেঞ্জগুলো কি। তো প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? টাকা, মানে মূলধন। দোকানের ভাড়ার ডিপোজিট থেকে শুরু করে সেটআপের খরচ আর প্রথম কয়েক মাসের কর্মীদের বেতন, এই সব কিছুর জন্য একটা ভালো অঙ্কের প্রাথমিক বিনিয়োগ হাতে রাখাটা কিন্তু মাস্ট। এরপর আসছে ঠিকঠাক একটা জায়গা খুঁজে বের করার পালা। আর বিশ্বাস করুন, এই লোকেশনটা কিন্তু খুবই জরুরি। জায়গাটা গ্রাউন্ড ফ্লোরে হতে হবে, এমন একটা আবাসিক এলাকায় হতে হবে যেখানে অনেক মানুষের বাস। আর ডেলিভারি রাইডাররা যাতে সহজেই যাতায়াত করতে পারে সেটাও দেখতে হবে। আর তারপর তো আছেই এই কাগজপত্রের ঝামেলা। দেখুন, এই লিস্টটা কিন্তু বেশ লম্বা। জিএসটি রেজিস্ট্রেশন, এফএসএসএআই লাইসেন্স, শপ লাইসেন্স, ভাড়ার চুক্তিপত্র আর ব্যবসার রেজিস্ট্রেশন, এই প্রত্যেকটা ডকুমেন্ট একদম রেডি রাখতে হবে। এর একটাও বাদ দেয়া যাবে না। আচ্ছা, টাকা জোগাড় হলো, জায়গাও পাওয়া গেল, কিন্তু কাজটা তো এখানেই শেষ না। আসল চ্যালেঞ্জ তো অপারেশনাল দিকটা সামলানো। মোটামুটি 4 থেকে 10 জনের একটা টিম লাগবে আপনার। আর যে প্ল্যাটফর্মের সাথে কাজ করছেন তাদের টেকনোলজি আর সিস্টেমের সাথেও কিন্তু আপনাকে সরগর হতে হবে। চ্যালেঞ্জগুলো তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই পথে চলার জন্য সেরা সঙ্গী কে হবে? মানে কোন প্ল্যাটফর্মটা বেছে নেওয়া উচিত? চলুন বাজারের বড় বড় প্লেয়ারদের মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি। এই টেবিলটা একটু ভালো করে দেখুন, এক ঝলকে সবটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন ব্লিঙ্কিট, এখানে ইনভেস্টমেন্ট 10 থেকে 25 লাখ, কিন্তু কমিশনটা কম, 8 থেকে 15%। আবার ইনস্টামার্টের দিকে তাকালে দেখবেন ওদের জায়গার প্রয়োজনটা কম, কিন্তু তারা একটা ফি নেয় যেটা 15 থেকে 25% পর্যন্ত হতে পারে। বিভিন্ন আবার রেভিনিউ শেয়ারিং মডেলে চলে, মানে প্রত্যেকের খেলার নিয়ম আলাদা, তাই নিজের বাজেট আর প্ল্যান অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। টাকার অঙ্কটা আরেকটু পরিষ্কার করে দেখা যাক। এই চার্টটা দেখলেই বুঝবেন ফ্লিপকার্ট মিনিটসের জন্য পকেটে সবচেয়ে বেশি টাকা রাখতে হতে পারে। অন্যদিকে ব্লিঙ্কিট দিয়ে শুরু করতে চাইলে খরচটা তুলনামূলকভাবে কম। তাই নিজের পকেটের জোর বুঝে মাঠে নামাটাই বুদ্ধিমানের কাজ। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? কার জন্য কোনটা সেরা? ধরুন কেউ এই ব্যবসায় একেবারে নতুন, তার জন্য ইনস্টামার্টের ছোট ফরম্যাটটাই হয়তো ভালো হবে, কারণ শুরু করার খরচটা কম। আর যারা অভিজ্ঞ, যারা বড় পরিসরে কাজ করতে চান, তাদের জন্য ব্লিঙ্কিট বা ফ্লিপকার্ট মিনিটস বেশি অর্ডার আর বেশি লাভের সুযোগ করে দিতে পারে। তো চ্যালেঞ্জ বোঝা গেল, পার্টনারও বাছা হলো, কিন্তু এই কঠিন খেলাটা জেতার জন্য একটা ভালো গেম প্ল্যান তো লাগবেই, তাই না? চলুন সেই প্লেবুকটাই এবার দেখে নেওয়া যাক। মনে আছে একটু আগেই কাগজপত্রের চ্যালেঞ্জের কথা বলছিলাম? দেখুন, এই কথাটা কিন্তু একদম সত্যি। বেশিরভাগ আবেদনপত্র আটকে যায় শুধু অসম্পূর্ণ ডকুমেন্টের জন্য। আর এতে পুরো ব্যাপারটা 2 থেকে 4 সপ্তাহ পিছিয়ে যেতে পারে। মানে প্রস্তুতির কোনো বিকল্প নেই। তাহলে জেতার ফর্মুলাটা কি? এখানে 4টি সহজ ধাপ রয়েছে। 1 নম্বর, জায়গা বাছার সময় খুব সাবধান। এমন জায়গা দেখুন যার আশেপাশে অন্তত 5,000 পরিবার থাকে।
2. সব কাগজপত্র আগেভাগে রেডি রাখুন। 3. ইনভেন্টরি ম্যানেজমেন্টে ঠিকঠাক করুন, শুধু সেই জিনিসগুলোই রাখুন যেগুলো তাড়াতাড়ি বিক্রি হয়। আর 4 নম্বর, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্রেক ইভেনে আসার আগে ব্যবসা বাড়ানোর কথা ভাববেন না। সবকিছুর শেষে আসল কথাটা তো হলো লাভ, তাই না? তো চলুন এবার একটু হিসেব করে দেখা যাক এই ব্যবসায় টাকাটা আসলে কখন আর কিভাবে আসে। দেখুন, লাভের মুখ দেখাটা কিন্তু একটা ম্যারাথনের মতো। প্রথম 3 মাস তো সেট করতেই চলে যায়, তারপরের কয়েক মাস অর্ডার বাড়তে থাকে। সাধারণত 9 থেকে 18 মাসের মাথায় গিয়ে লাভ লোকসানের খাতাটা সমান সমান হয়, যেটাকে আমরা ব্রেক ইভেন বলি। আর আসল লাভ আসা শুরু হয় এরপর থেকে। আচ্ছা, আয় তো হলো, কিন্তু টাকাটা যাচ্ছে কোথায়? এই চার্টটা দেখুন, ভাড়া বাড়ি, কর্মীদের মাইনে আর প্ল্যাটফর্মকে দেওয়া কমিশন, এখানেই আয়ের একটা বড় অংশ চলে যায়। আর এই কমিশনটা কিন্তু 8 থেকে 25% পর্যন্ত হতে পারে। তাই লাভের টাকা পকেটে রাখতে হলে খরচের ওপর কড়া নজর রাখতেই হবে। তো ডেলিভারির সময় যত কমছে আর প্রতিযোগিতা বাড়ছে, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই ডার্ক স্টোরগুলোর ভবিষ্যৎ কি? সামনে আমরা কি দেখতে চলেছি? আরও বেশি রোবট নাকি আরও ছোট ছোট পাড়ার দোকান? ব্যাপারটা কিন্তু ভাবনার, তাই না?